নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই আলোচনা হবে কাজের আলোচনা। অর্থাৎ কথা তো আমরা অনেকেই বলি, তবে সেই কথা কাজের কথা। তো কাজের কথার মধ্যে সবসময় আমাদের থাকা দরকার, এমন কিছু বিষয়ের মধ্যে থাকা দরকার যে বিষয়টা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সেটা আপনার লাভের হবে বা আপনার প্রিয়জনের বা আপনার পরিচিত কোনো মানুষের লাভের কথা হবে। তো চলুন আজকেও আপনার শারীরিক লাভের দিকটা নিয়ে আমরা একটু আলোচনা করি, কারণ আমরা বলে থাকি স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ আপনি যদি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে পারেন তাহলে সব থেকে বেশি মূল্যবান জিনিস আপনি নিজের হাতের মুঠোয় কিন্তু রাখতে পারবেন। তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং কিভাবে নিজের স্বাস্থ্যকে ভালো রাখবেন, দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবেন, সেই বিষয়টা কোথা থেকে জানবেন? অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে জানবেন। প্রত্যেকদিন এই সময় এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের সামনে এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আর জানেন তো, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন। অর্থাৎ আপনার পেটের সমস্যা বা আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের সমস্যা, আপনার অস্থির সমস্যা, নার্ভের সমস্যা, আপনার স্কিন ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে, আপনার মাসেলের কোনো রকমের সমস্যা রয়েছে বা আপনার নার্ভের প্রবলেম রয়েছে, বা আপনার অপারেশন করার ইচ্ছে নেই এরকম কিছু সমস্যা রয়েছে, পাইলস, ফিশার, ফিস্টুলার মতন প্রবলেমও আপনার থাকতে পারে, বা যে কোনো সমস্যা, যে সমস্যা নিয়ে দীর্ঘদিন কোনো প্যাথির ট্রিটমেন্ট করছেন, হতে পারে সেটা আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্টও করছেন কিন্তু তাও মনের মতো রেজাল্ট আপনি এখনো পাচ্ছেন না, তাহলে অবশ্যই এনবিপি আপনাকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ। একবার আসুন না এনবিপিতে, দেখুন আপনি চিরতরে আপনার সমস্যা থেকে সমাধান পাবেন। এনবিপি মানে একই ছাদের নিচে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসককে আপনারা কিন্তু পাচ্ছেন। আজকে স্টুডিওতেও সে কারণে আমরা দুজন অভিজ্ঞ চিকিৎসককে আপনাদের জন্য আনার প্রচেষ্টা করেছিলাম এবং অবশ্যই প্রচেষ্টায় আমরা সফলও হতে পেরেছি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছে আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের আরো একজন অভিজ্ঞ চিকিৎসক, যাকে আজকে প্রথমবার হয়তো টিভির পর্দায় আপনাদের জন্য আমরা আনতে পেরেছি এবং অবশ্যই নিয়ম করে আপনারা এখন থেকে তার কথা শুনতে পারবেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান। প্রথমেই তাকে জানাবো আজও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। প্রথমে ডক্টর এস ভাদুরীর কাছেই যাব। প্রথমে স্যার আপনাকে এই প্রশ্নটাই করব, এনবিপি মানে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, এনবিপি মানে কোনো একজন মানুষ নয়, এনবিপি মানে এক গুচ্ছ চিকিৎসকের পরামর্শ নিয়ে পেশেন্টদের ভালো করা। এই যে এত জায়গায় আপনাদের চেম্বার, এতজন অভিজ্ঞ চিকিৎসক আপনারা ছুটে যাচ্ছেন, আপনি রয়েছেন, আজকে ডক্টর এস খান রয়েছেন, একটু আপনাদের সম্বন্ধে বলুন, আপনাদের এই অভিজ্ঞতা সম্বন্ধে একটু শুনতে চাই আমরা। দেখুন, আমাদের নাম যেটা বলে দিচ্ছে, আমাদের অর্গানাইজেশনের নাম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তো এই নামের মধ্যেই কিন্তু একটা রিসার্চ কথাটা রয়েছে। সেখানে কি রিসার্চ অ্যাকচুয়ালি হয়, আমাদের যে পেশেন্টস যারা আসছেন সেই পেশেন্টদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের এখানে আসে। সেখানে কিছু কিছু পেশেন্ট আসে যাদের খুব ক্রিটিক্যাল সমস্যা এবং অনেক জায়গা থেকে বিফল হয়ে তারা আমাদের কাছে এসছেন হেল্পের জন্য, যে কিভাবে রোগকে সারানো যায়। এখানে আপনি যেটা বললেন যে একজন ডক্টর বেস্ট, কিন্তু এটা অর্গানাইজেশন নয়, এ টিম অফ ডক্টরস, যেখানে কিন্তু প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ডক্টরের কিন্তু নিজস্বতা এবং নিজের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার বেসিসে কিন্তু আমাদের এখানে একটা বোর্ড বসানো হয়, যে বোর্ডে কিন্তু ক্রিটিক্যাল পেশেন্টের যে কন্ডিশনগুলো সেগুলো কিন্তু আলোচনা করা হয় এবং যার যার অভিজ্ঞতার বেসিসে তারা কিন্তু একটা সেখানে নিজেদের একটা মতামত দেয় এবং তারপর আমাদের যে সিএমডি রয়েছে, চিফ মেডিকেল ডিরেক্টর, উনি একটা কনক্লুশনে পৌঁছায় যে সেই ব্যক্তিকে, সেই ক্রিটিক্যাল পেশেন্ট যে, তাকে সবচেয়ে বেস্ট কি ট্রিটমেন্টটা দেওয়া যেতে পারে। এবং তার জন্যই কিন্তু আমাদের এখানে সাকসেস রেটটা অনেক বেশি। কারণ হচ্ছে একজনের বুদ্ধিসত্তা, একজনের অভিজ্ঞতার থেকে কিন্তু আমরা যখন 5 জন বা গ্রুপ অফ ডক্টরসের যখন একটা পরামর্শ নিয়ে সেখানে একটা ডিসিশন নেওয়া হয়, তার কিন্তু ভ্যালু অনেক বেশি হয়। তার জন্যই আজকে কিন্তু দেখা গেছে যে আমরা একটা দুটো চেম্বার থেকে আজকে সারা ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, আমাদের ভারতবর্ষের অন্য স্টেটেও কিন্তু বেশ কিছু কিন্তু আমাদের নতুন নতুন ক্লিনিক খোলা হয়েছে পেশেন্টদেরকে কিন্তু প্রপার সার্ভিস দেওয়ার জন্য।
এবং নিয়ম করে আমাদের কিন্তু বাংলাদেশ থেকেও প্রচুর ফোন আসে একদম। এবং অবশ্যই সেখান থেকে যদি কেউ আমাদের অনুষ্ঠান দেখেন, আপনার পরিচিত মানুষ যদি বাংলাদেশেও থাকেন, তাদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, কারণ সেখান থেকে যেমন প্রচুর পেশেন্ট এসে ট্রিটমেন্ট করেন, আপনার পরিচিত মানুষ এসেও কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন। তবে যেহেতু বললাম আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর এস খান, তো আজকে প্রথমে স্যারের কাছেও যাবো। প্রথমে একটু পেটের সমস্যা নিয়ে আমরা আলোচনা শুরু করি, কারণ প্রত্যেক পরিবারে এটা আমাদের খুব কমন একটা সমস্যা যে পেট আমাদের ভালো নেই। এবং আরো একটা বড় বিষয়, এটাকে আমরা রোগী ভাবি না, আমরা ভাবি নিজেরা নিজেদের মতো ট্রিটমেন্ট করে নেবো, একটা গ্যাসের ওষুধ খাবো, আমার পেটের সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে ডক্টর এস খান, এটাই একটু জানতে চাইবো যে কেন আমাদের এত পেটের সমস্যা বাড়ছে, কি কারণ? আমাদের এখন দৈনন্দিন যে লাইফস্টাইল আছে সেখানে তো আমাদের ফুড হ্যাবিট বা ওয়ার্ক হ্যাবিট আমাদের সবই চেঞ্জ হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি যে দিনচর্যা আছে বা যে ঋতুচর্যা আছে সেগুলো আমরা কেউই ঠিক করে ফলো করতে পারছি না। তো সেই কারণে আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম হচ্ছে, আর খাওয়া দাওয়ার জন্য গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম এইসব রোগগুলো হচ্ছে আর কি। তো এই কারণে আমাদের খাওয়া দাওয়াটাকে ঠিক করতে হবে, ফুড হ্যাবিট ঠিক করতে হবে, আমাদের দিনচর্যা ডেইলি রুটিন আমাদের ঠিক করতে হবে। এটা করলে আমাদের আস্তে আস্তে আমাদের এই প্রবলেমগুলো সমাধান হবে। তার সাথে কিছু মেডিসিনও আমাদের প্রপার টাইমে খেতে হবে। একদম। তার মানে আপনি বলছেন যে আমাদের খাবার তালিকাতে কিছু অদল বদল করতে হবে। তার মানে এখন তো বেশিরভাগ সময় আমরা বাইরে কাজ করি, বাইরে বেশিটা সময় কাটাই, তো বাড়ির খাবার হয়তো অনেক ক্ষেত্রে আমরা ক্যারি করতে চাই না। তবে সেখানে কি একজন অভিজ্ঞ চিকিৎসক হিসেবে এটাই পরামর্শ থাকবে যে যতটা পারবো বাড়ির খাবার খাবো? হ্যাঁ, আমাদের যতটা পারবো আমরা হোমলি কুক ফুডটা খাওয়ার চেষ্টা করবো। ওটা খেলে আমাদের ভালো, কারণ হোম ফুডে আমরা কোনো ভেজাল, কোনো অ্যাডাল্টারেশন, কোনো বাজে জিনিস কিছু দেওয়া থাকে না। সেখানে যা থাকে জিনিসটা যত সম্ভব চেষ্টা করা হয় ন্যাচারালি কিছু জিনিস দেওয়ার, আর কম অয়েল, কম ফ্রাই করে খাবারটাকে মানে পরিবেশন করার একটা করা হয় আর কি। সেই জন্য আমরা বাড়ির খাবারটাকে বেশি প্রেফারেন্স করবো আর কি। একদম। তো ডক্টর এস ভাদুরীর কাছে একটু যাব। পেট সংক্রান্ত সমস্যা নিয়ে প্রচুর পেশেন্ট আপনাদের কাছে আসে, অ্যাডভাইস তো প্রায় প্রত্যেক দিনই আমরা দিতেও থাকি টিভির পর্দায় যে আপনারা এইগুলো ফলো করুন, আপনারা দীর্ঘদিন ভালো থাকবেন। এবং যখন আপনাদের কাছে পৌঁছচ্ছে, মূলত পেটের কোন সমস্যা বা কোন ক্রিটিক্যাল দিকগুলো বেশি আপনাদের চোখে পড়ছে? অবশ্যই আমরা আলোচনায় ফিরবো ডক্টর ভাদুরী, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার, নমস্কার। কে বলছেন? আমি পূজা বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন পূজা, কি সমস্যা? আমার একবার মানে পায়ে মানে হাজার খেয়ে যায়। হাজার সমস্যা। আচ্ছা, বেশ বেশ, এটাই সমস্যা, তো আর কোনো সমস্যা নেই তো? না। ওকে, শুনুন ডাক্তারবাবু বলছেন। হ্যাঁ, আপনি কি খুব বেশি জলের মধ্যে কাজ করতে হয়? হ্যাঁ, জলের মধ্যে সবসময় পাটা ভেজা থাকে। সব সময় পাটা বাজে। আর হাজা যেটা হচ্ছে আপনার কি ওটা পায়েই হচ্ছে না হাতেও হচ্ছে? না না, হাতে হচ্ছে না, শুধু পায়েই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন বলছি। প্রথম কথা দেখুন, এইটা কিন্তু এই জল কিন্তু এর বড় শত্রু। সেই জন্য কি করতে হবে, প্রথম কথা আপনার এই যে জলের মধ্যে বেশি থাকার অভ্যাসটা, এটাকে কিন্তু বদলাতে হবে। এটা দেখা যায় যারা খুব বেশি জল ঘাটে, মানে অনেকের হ্যাবিট আছে জানেন তো, যে খুব জল একটু পর পর পায়ের মধ্যে জল দিচ্ছে, হাত ভিজিয়ে রেখে দিচ্ছে, রান্না করছে তো 10 বার করে হাত ধুয়ে নিচ্ছে। হাত ধোয়া ভালো, হাইজিন মেনটেন করা ভালো, কিন্তু তার পাশাপাশি সেই জায়গা হাত বা পা সেটাকে শুকিয়ে রাখতে হবে, মানে আবার কোনো গামছা বা টাওয়েল দিয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। সেটা না হলে কিন্তু এই হাজার মতো সমস্যাগুলো হয়। এবং হাজা যখন হয় কি হয়, দেখা যায় আমাদের স্কিনগুলোকে খেয়ে দিচ্ছে, ঠিক আছে? এইটাকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে গেলে একদম সবচেয়ে প্রথম যেটা করতে হবে, আমাদের জলটা যাতে আমাদের পায়ে বা হাতে এই সব জায়গাগুলোর মধ্যে না লেগে থাকে বা বসে না থাকে। কারণ দেখবেন হাজা মেইনলি আমাদের কোথায় হয়, আঙুলের ফাঁকে, পায়ের আঙুল, হাতের আঙুল, এই ফাঁকেগুলোতে হয়। কারণ সেই জায়গাটায় যখন জল লেগে থাকে আমরা সেইগুলো মুছি না, হয়তো পাটা মুছে নিলাম, পায়ের যে আঙুলের ফাঁকগুলো সেগুলো আর মোছা হচ্ছে না। আর যাদের অতিরিক্ত জলের মধ্যে কাজ করতে হচ্ছে, বা ধরুন অনেকের খুব বেশি হ্যাবিট আছে জল ঘাটা, ঠিক আছে, আমরা যেটা বলি জল ঘাটা, তো এই ব্যাপারটা যদি কারোর মধ্যে থাকে তাহলে কিন্তু তার এটা হওয়ার চান্সেস আছে। তো এটাকে প্রথম অ্যাভয়েড করতে হবে। আর যেহেতু অলরেডি আপনার এটা একটা সমস্যা দেখা দিয়েছে, আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে একবার আমাদের কাছে আসতে হবে। আমাদের ডাক্তারবাবুরা যেখানে আছে, আপনি বললেন হচ্ছে বর্ধমানে প্রত্যেক মাসেই কিন্তু আমাদের 2 বার করে চেম্বার হচ্ছে। আপনি হেল্পলাইন নাম্বারে কল করে নিন, কবে ডেট আছে সেখান থেকে আপনি জেনে গিয়ে আপনি একবার দেখিয়ে নিন, এবং দেখানোর পর ওখান থেকে ডাক্তারবাবুরা আপনার এটা ট্রিটমেন্ট করলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তবে আজকে থেকে এই মুহূর্তে থেকে একটা কাজ করুন, যে আপনার যাতে ওই জল ঘাটতে বেশি না হয়, বা জল ঘাটলেও সেটাকে প্রোটেকশন নিন, যাতে পায়ের মধ্যে জল বেঁধে না থাকে বা রয়ে না যায়।
তাহলে কিন্তু এই প্রবলেমটা আর বাড়তে পারবে না, আর ট্রিটমেন্ট করলে এটা সেরে যাবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার দিদি, আমি একটু ঠাকুরপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি সমস্যা। আমি ডক্টর বি শর্মার কাছে আমতলা চেম্বারে গিয়েছিলাম 6 মাস আগে। হুম হ্যাঁ, আমার একটু পেটের খুব প্রবলেম ছিল, মানে প্রচুর প্রবলেম ছিল, মানে আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, খাওয়া দাওয়া করলে মানে সবসময় গ্যাস অম্বল খিদে হতো না। হুম ডাক্তার ওষুধ খেয়ে আমি 2-3 বার গিয়েছিলাম, এখন খুব ভালো আছি। ডাক্তার আমাকে জানাতে বলেছিল, হুম আমি দেখছি লাইভ হচ্ছে জানিয়ে দিচ্ছি, এখন খুব ভালো আছি। ডাক্তারবাবু যে আমার বলেছিল আপনার 5-6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। হুম হ্যাঁ, হুম। এখন খুব ভালো আছি। বাহ, হ্যাঁ, খুব ভালো কথা। কিন্তু ডাক্তারবাবু যে নিয়মগুলো ফলো করতে বলেছিলেন সেই নিয়মগুলোর মধ্যে থাকবে, ডাক্তারবাবু কেমন? যে আপনি যে বলছেন, ডাক্তারবাবু আমাকে অনেক জিনিস বলেছিল, হুম খাওয়া দাওয়ার সিস্টেম গুলো সব বলে দিয়েছিল, এইভাবে চলবে। ঠিক আছে, ডাক্তারবাবু যেভাবে বলেছেন সেভাবে পালন করেছি। ভেরি গুড, খুব ভালো। খুব ভালো আছে। এখন একটু জিজ্ঞেস করবো ডাক্তারবাবু, একটা জিনিস জিজ্ঞাসা করবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি ধরো রোদ্রের মধ্যে বার হলে প্রচন্ড হারে ঘাম হয়। হ্যাঁ, হুম। আচ্ছা, রোদে তো ঘাম হবেই, কিন্তু আপনি বলছেন অত্যাধিক ঘাম হয়, তাই তো? হ্যাঁ, প্রচন্ড ঘাম হয়। প্রচন্ড ঘাম হয়। আচ্ছা এবার ঘাম হওয়ার পরে শরীরটা অলসতা একটা ভাব হয়। আচ্ছা। ডাক্তারবাবু দেখলাম। হুম। হ্যাঁ, বেশ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। হুম, দেখুন, এই যে কি হয়, আমাদের যে একটা কথা যে দেখবেন বলি আমরা অনেক সময় যে ডিহাইড্রেশন, ঠিক আছে? ডিহাইড্রেশন মানে আপনার শরীরে যতটা জল ইনপুট হলো তার থেকে যখন বেশি জল বেরিয়ে যেতে থাকে, মানে প্রয়োজনের থেকে যখন বেশি জল বেরিয়ে যায়, তখন সেখানে ডিহাইড্রেশনের একটা কন্ডিশন আসে। মানে সেখানে মানে জলের কমই, যেটা অল্প জল হয়ে যায় শরীরের মধ্যে। সেখানে কি হয়, অতিরিক্ত যদি ঘাম হয় মানুষের, সেখানে কি হয়, আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটস আছে সেই ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হয় একটা, ঠিক আছে? এবার ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স যখন হবে তখন কিন্তু আমাদের শরীরে ক্লান্তি ভাবটা চলে আসে, আমরা দুর্বল হয়ে পড়ি, চলাফেরায় কষ্ট হতে পারে, ঠিক আছে? তার পাশাপাশি দেখা যাবে ক্লান্তি ভাব আসবে, মনে হয় ঝিমিয়ে যাচ্ছি, এই ব্যাপারটা হয়। আর এটা যদি বেশি হয়ে যায় ডিহাইড্রেশন, তাহলে কিন্তু ওটা একটা বাজে কন্ডিশনেও চলে যেতে পারে। আমাদের এটা দুটো টাইমে হয় ডিহাইড্রেশন। একটা হচ্ছে প্রচন্ড গরমে ধরুন আমরা আছি এবং পর্যাপ্ত পরিমাণে জল তখন খেতে পারছি না, সেরকম সিচুয়েশন থাকছে না, সেটাতে হতে পারে। আরেকটা হয় যখন ধরুন কখন আমাদের পেটের সমস্যা হচ্ছে, আমাদের কারো ডায়রিয়া হয়ে গেছে, ডিসেন্ট্রি হয়ে গেছে, সেই সময় জল শরীরের থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই দুটো টাইমে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জলের পরিমাণ যাতে শরীর থেকে না কমে, কোনো মতোই না হয়। আর আপনি এটা বুঝতে পারবেন কি, যে ডায়রিয়া হয়ে গেলে দেখবেন স্কিন ড্রাই যদি হতে থাকে, চোখ যদি সাংকেন হয়, মানে চোখটা মনে হচ্ছে ঢুকে যাচ্ছে, কোনো প্রাণ নেই, তখন কিন্তু খুব ডেঞ্জারাস জায়গায় আপনি রয়েছেন। জলের পরিমাণ বাড়াতেই হবে। দেখবেন তখন কিন্তু বলা হয় যে নুন চিনির জল খান বা ওআরএস খান, এই ব্যাপারগুলো কিন্তু বলা হয়, ঠিক আছে? তো কারণ তখন ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্সটা যাতে না আসে তার জন্য। আরেকটা যেটা, এই যে গরমের মধ্যে আপনারও কিন্তু তেমনই একটা কন্ডিশন হচ্ছে। প্রথমে আপনার কি করতে হবে, এটার জন্য জলের মাত্রা, যত জল খাচ্ছেন তার থেকে আরো বেশি জল খান। তাহলে কি হবে, আপনার শরীরের থেকে যত জল বেরাচ্ছে তার থেকে বেশি শরীরে আপনার জল ঢুকছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত কি, ডাব খান। ডাব একটা ভালো কিন্তু ইলেকট্রোলাইটের কাজ করে। ডাব খান, যখনই আপনি গরমে বেরোচ্ছেন, যে আপনার এই ক্লান্তি ভাব আসছে, পাশে কোথাও ডাব পেলে একটা কচি ডাব খেয়ে নিন, এটাই দেখবেন আপনার কিন্তু আপনাকে আবার রিভাইটালাইজ করে দেবে, ঠিক আছে? এইভাবে মেনটেন করুন। কিন্তু যদি দেখছেন যে এই যে ঘামটা হচ্ছে সেটা রোদে না গেলেও, মানে ঘরে বসেও আছেন তবু দরদর করে ঘামছেন, তেমন গরম নেই তবু ঘামছেন, তাহলে কিন্তু এটা কোনো মেডিকেল কন্ডিশন হতে পারে। তার জন্য কিন্তু আমাদের কাছে এসে একবার দেখিয়ে নেবেন আমাদের ডাক্তারবাবুদের। একদম। আর আমাদের স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফোন করতে হবে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? প্রদীপ হালদার বলছি। কোথা থেকে বলছেন প্রদীপ বাবু? হরিয়াহাট থেকে। হ্যাঁ, হরিয়াহাট। গড়িয়াহাট থেকে, কলকাতা। ওকে, বলুন কি সমস্যা। আমার সময় এই গরমের পর্যন্ত আমার ঘাম কম হয়, হ্যাঁ, ঘাম হচ্ছে না আমার। ঘাম যখন হচ্ছে ঘাম না। হয় প্রচন্ড দুর্গন্ধ, মানে প্রবলেম হয়, পেটের প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, আপনি জল কতটা খান? জল আমি প্রায় 2.5 লিটার তো খাই, 2.5 লিটার তো ম্যাক্সিমাম খাই। আচ্ছা 3 লিটার বলবো না, 3 লিটার হয় না, 2.5 লিটারই হয়। আচ্ছা, কিন্তু আপনার সোয়েটিংটা হয় না একেবারেই, তার জন্য যখনই গায়ে গন্ধ হচ্ছে, তাই তো? সেটা জানি না, যখন হয় একটু তখনই ইয়ে হয়, প্রচন্ড বাজে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনতে থাকুন। হ্যাঁ, দেখুন, মেন ব্যাপারটা কি হচ্ছে, আমাদের দেখবেন অনেকেরই
ঘামে দুর্গন্ধ হয়, পেচ্ছাবে দুর্গন্ধ হয়, তার কারণ একটা কিন্তু আমাদের বডিতে টক্সিন জমে থাকা। যেই টক্সিনটা শরীর থেকে বেরোতে পারে না, অনেক দিন ধরে জমছে, সেটা যখন এই ঘাম বা ধরুন ইউরিন পাস করছে, তখন কিন্তু এইগুলো সেখান দিয়ে যখন বেরোতে থাকে তখন গন্ধটা মানে বাজে বেরায়। এর একটা প্রথম কাজ আপনার কি করতে হবে, জলের পরিমাণ কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে, এইটা। দ্বিতীয়ত আপনার খাদ্য খাবারের ধরনগুলো একটু চেঞ্জ করতে হবে। আমরা যত বেশি ভেজিটেবলস এর দিকে থাকবো, যত বেশি অ্যালকালাইন ফুডস খাবো, তত দেখবেন আমাদের এই ব্যাপারটা হবে না। আর যত বেশি আমরা দেখবেন মাংস জাতীয় খাবারগুলো খাবো, তাতেই দেখবেন আমাদের কিন্তু এই সমস্যাটা বাড়বে, দুর্গন্ধের ব্যাপারটা কিন্তু বাড়তে থাকে। আরেকটা কি, এই গরমকালে মিনিমাম 2 বার আপনার কিন্তু স্নান করা উচিত সাবান দিয়ে ভালো করে, যাতে লোমকূপগুলো খোলা থাকে। লোমকূপগুলো যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সেখান থেকে ঘাম বেরাতে পারে না, ঠিক আছে। আরেকটা কারণে কিন্তু আমাদের সাবান ইউজ করতে হয়, কারণ আমাদের ডেড সেল শরীরের মধ্যে দেখবেন। সাবান মাখার পদ্ধতিটা কি, আপনি সাবানটা নিলেন, গায়ে আগে ওটা মানে মেখে নিলেন, তারপরে কোনো একটা কিছু দিয়ে স্ক্রাব করতে হয়, ঠিক আছে, যেটা আমরা খোসা বলি। সেটা সিনথেটিক হতে, নাইলনের হতে পারে, বা ধরুন গাছেরও কিছু থাকে, গাছের কিছু খোসা পাওয়া যায়। এগুলো দিয়ে আপনি স্ক্রাবিং করলেন। স্ক্রাব করলে কি হবে, আপনার ডেড সেলগুলো শরীর থেকে উঠে যাবে। তাহলে কি হবে, সাবান নিলেন, স্ক্রাবিং করলেন, শাওয়ার নিলেন, মানে স্নান করে নিলেন, আপনার কিন্তু লোমকূপগুলো পরিষ্কার হয়ে গেল। এবার যখন আপনার ভেতর থেকে ঘামটা বেরোনোর সময় হবে, তখন কিন্তু দেখবেন ইজিলি ঘামটা বেরোচ্ছে, ঠিক আছে। আর জলের পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে। আরেকটা কাজ করবেন, এই দুর্গন্ধকে দূর করার জন্য কিন্তু রেগুলার একটু কাঁচা হলুদ খান। কাঁচা হলুদ খেলে কি হবে, দুটো ব্যাপার হয়, এটা লিভার ফাংশনও ঠিক করে, এবং যে এই দুর্গন্ধটাকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয়। তো এইভাবে মেনটেন করুন, দেখবেন কিছু আপনি ফল পেয়ে যাচ্ছেন। একদম। তবে ডক্টর এস খানের কাছে আমি আরেকবার একটু যাব, যেহেতু পেটের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। যেহেতু প্রত্যেকদিন প্রচুর পেশেন্ট আপনাদের দেখতে হয়, পেটের ঠিক কি কি ধরনের সমস্যা হয়, মানে এক প্রকারের সমস্যা তো নয়, পেটের বিভিন্ন রকমের সমস্যা হয়, কি কি ধরনের পেশেন্ট পান আপনারা? ইনডাইজেশন, বার্নিং সেন্সেশন, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, যেটাকে আমরা GERD বলি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এন্ড IBS, ইরিটেবল বাউল সিনড্রোম, এগুলোই প্রধানত পাওয়া যায়। আর প্রত্যেকটা সিমটমস কি সেম, যে পেটে একটু ব্যথা হচ্ছে বা আমার স্টুল ক্লিয়ার হচ্ছে না, এরকমই কি কিছু সিমটমস থাকে? এরকমই থাকে, আরো কিছু কিছু থাকে, গলা বুক জ্বালা করছে, আচ্ছা, ঠিক আছে, পটি হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, বারবার যেতে ইচ্ছে করছে, একটা ইরিটেশন হচ্ছে, যেটা IBS বলছি আমি। তো এগুলো হয়। আবার অনেক সময় স্টোমাকের অ্যাসিডে ব্যাকফ্লো হয় একটা, যেটার জন্য গলা বুক জ্বালা করতে পারে। এই সমস্যাগুলো নিয়ে আসে আর কি বেশিরভাগ। ওকে, খুব সংক্ষেপে আমরা আলোচনা করলাম, পরে এটা নিয়ে সময় থাকলে নিশ্চয়ই আপনাদের জন্য আবারও বিস্তারিতভাবে আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে দেখতে হবে কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, সরি শুনতে পেলাম না। তো যাই হোক, যে কোনো ধরনের সমস্যা আপনাদের হোক না কেন, আমাদের স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করতে কিন্তু একদম ভুলবেন না। ডক্টর এস খানের কাছে আরেকটু জানতে চাইবো, পেটের সমস্যা নিয়ে যেহেতু আমরা আলোচনা করছিলাম, নিজেরা কি নিজেদের ট্রিটমেন্ট করব? পেটের সমস্যার ক্ষেত্রে আমরা সবসময় ভাবি আমি পারবো নিজেকে সারিয়ে ফেলতে, পাশে আমার মেডিসিন শপ রয়েছে, সেখানে গিয়ে আমি আমার সমস্যাটা বলে একটা মেডিসিন নিলাম, যে আমার পেটে ব্যথা হচ্ছে, একটু অ্যাসিডিটি হচ্ছে, এভাবেই ট্রিটমেন্টটা করবো, নাকি ভালো একজন সংস্থা, ভালো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব? এটা তো অবশ্যই না। আমি বেশিরভাগ সময় দেখেছি পেশেন্ট তো প্রচুরই প্যান্ডি, ওমিপ্রাজল, O2 এগুলো তো মানে ওরা মুড়ি মুরগির মতো খেতে পছন্দ করে। কারণ সকালবেলা অনেকেই আছে কিছু সমস্যা আছে না আছে একটা প্যান্ডি খেয়ে নিলাম, কিছু আছে না আছে একটা র্যান্ডেক খেয়ে নিলাম। এগুলো তো ইন লং টার্ম একটা ক্ষতি করে শরীরে, প্রচুর একটা প্রবলেম করে। তো এই জন্য নিজে থেকে তো ওষুধ খাওয়া একদমই ঠিক না। এটা কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে তার সাথে পরামর্শ নিয়ে মেডিসিনটা খাওয়াটাই উচিত আর কি। একদম। সব মেডিসিনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো মেডিসিনকে আপনি নিজের অভ্যাসে পরিণত করবেন না। প্রত্যেক দিন আমাকে মেডিসিনটা খেতেই হবে, তবে আমি আমার সমস্যা থেকে রেহাই পাবো, এটা কিন্তু একটা ভুল বার্তা। সেটাই কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি। আর সে কারণে বলবো, আপনার পেটের সমস্যা কেন হচ্ছে কারণটা জেনে নিয়ে তারপরেই কিন্তু অবশ্যই আপনাকে সঠিক মেডিসিনটা খেতে হবে, সেটা যে কোনো প্যাথেরই হোক না কেন। আসল উদ্দেশ্য, আপনি যে প্যাথির যে চিকিৎসকের কাছে যাচ্ছেন তিনি সম্পূর্ণভাবে যেন আপনার সমস্যা থেকে আপনাকে বের করে আনতে পারেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু কথা বলেই নিয়ে আগে কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, পুরুপুরি থেকে পিয়ালিদা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? গ্যাস অম্বল, মানে শরীর খাবার ভালো ছিল, গ্যাস অম্বল করতে বলছি। গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। আপনার বয়স কত? বয়স 24।
তো কতদিন ধরে গ্যাস অম্বলের সমস্যাটা হচ্ছে? এই 2 মাস ধরে। 2 মাস ধরে। আপনার একটু রিচ খাওয়া হচ্ছে এখন, তাই তো? হ্যাঁ, রিচ খাবার খেলে গ্যাস অম্বল করতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর রাতে ঘুমন কটায়? রাত 11:30 এরকম। আচ্ছা, আপনার যে এই রিচ খেলেই হচ্ছে, এটা কি ঘরের খাবারও আপনার রিচ হয়? মাঝে মাঝে হয়। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি ব্যাপারটা। হুম। দেখুন, এটাকে অবহেলা করবেন না, ঠিক আছে? একটু আগে ডক্টর খান যেটা বললেন যে দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিলেন, এটা কিন্তু সেই মুহূর্তের জন্য ওটা চাপা পড়ে গেল, রোগটা সারলো না, কিন্তু আপনার সেটা চাপা পড়ে গেল। চাপা পড়ে গেল মানে যেই ওষুধের এফেক্টটা চলে যাবে আপনার এটা আবার কিন্তু চলে আসবে, যেটা আপনারও হচ্ছে। আপনিও হয়তো কোনো সময় অ্যাসিড হচ্ছে, দোকান থেকে ওষুধ এনে খেয়েছেন, সাধারণত 90% লোক তাই করে নেয়, ঠিক আছে? এটা একদম করবেন না। মেন আপনার যেটা করতে হবে যে আপনার লাইফস্টাইল, খাদ্য খাবারের ধরন, এগুলোকে প্রথমে বদলাতে হবে। এই যে আপনার মানে রিচ খেলে হচ্ছে, তার মানে আপনার যখনই রিচ খাচ্ছেন আপনার পেটে কিন্তু অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। রিচ খাওয়া কোনগুলোকে আমরা জেনারেলি বলি? অতিরিক্ত মশলা আর তেল দিয়ে কষিয়ে যে রান্নাগুলো হয়, পেঁয়াজ রসুন মশলা, সেগুলোকে তেলের মধ্যে ভেজে 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 কষিয়ে সেই রান্নাগুলো একটা হচ্ছে, তেলের পরিমাণটা বেশি। আরেকটা হচ্ছে কিছু খাবার যেগুলো ধরুন মাংসের মতো জিনিস, যেগুলো খুব অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, হজম করতে কষ্ট, হাই প্রোটিন ডায়েট, এগুলো কিন্তু আমরা রিচ খাবারের মধ্যে বলছি। যেই খাবারগুলো খেলে কিন্তু আপনার শরীরে অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়, এবং যখনই এই অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায় তখনই ওটা কিন্তু উপর দিকে আবার ধাক্কা দেয়। যতটুক পরিমাণে আপনার খাদ্য খাবার হজম করার দরকার, তার থেকে যখনই ওটা বেশি হয়ে যাবে তখনও কিন্তু আপনার উপর দিকে ধাক্কা দেবে, এবং ধাক্কা দিলেই তখনই দেখা যায় যেটা অ্যাসিড রিফ্লেক্স বলা হয়, ঠিক আছে? এবং তখন দেখা যায় বুক জ্বালা করছে, অনেক সময় গলা জ্বালা করছে, গলা দিয়ে যেন ফট করে কিছু একটা অম্বল বেরিয়ে এলো অল্প, যেটা আমরা বলি অ্যাসিডিটি বা অম্বল, এই ব্যাপারটা। এইটার জন্য খাদ্য খাবারের ধরন আপনার বদলাতে হবে, এবং খাদ্য খাবারের মধ্যে শাকসবজির মাত্রা বেশি বাড়াতে হবে, কারণ শাকসবজিগুলো হচ্ছে অ্যালকালাইন, ঠিক আছে? অ্যালকালাইন যত বেশি খাদ্য খাবার খাবেন, অ্যাসিডটাকে কিন্তু ও কমাতে থাকবে শরীরের মধ্যে। তাহলে এইভাবে খাদ্য খাবার খেতে হবে। জল খাবেন বেশি করে, কিন্তু খাবার আগে পরে, 1/2 ঘন্টা আগে 1/2 ঘন্টা পরে জল, তার মধ্যে জল খাবেন না, ঠিক আছে? এইটা মাথায় রাখুন। ঘুম থেকে ওঠার পর হালকা গরম জল খাবেন, রাত্রে শোয়ার সময় আবার হালকা গরম জল খাবেন। সারাদিনে মোটামুটি 2.5 লিটার থেকে 3 লিটার মতো জল খাবেন, যাতে আপনার পায়খানাটাও পরিষ্কার হয়। পায়খানা যদি পরিষ্কার না হয়, সেখান থেকে কিন্তু আবার গ্যাস ফর্ম করবে, তখনও কিন্তু আবার বুকে পিঠে ব্যথা হতে পারে, পেটে মোচড় দিতে পারে, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। এই সিমটমগুলো কিন্তু খুব কমন, কিন্তু বেশিরভাগ মানুষই এটা নেগলেক্ট করে। আপনি করবেন না। আর আমি যেটা বললাম যে আপনার এই সমস্যাগুলো যেগুলো আছে এইভাবে ম্যানেজ করুন, কিন্তু এটাকে যদি সারিয়ে তুলতে চান তাহলে কিন্তু একবার আমাদের কাছে এসে ডাক্তারবাবুদের দেখাতে হবে। আয়ুর্বেদাতে কিন্তু এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, যেটা আপনাকে লাইফ টাইম ওষুধ খেতে হবে না। কিছুদিন ওষুধ খেয়ে এটাকে সারিয়ে নিলে এবং লাইফস্টাইল মেনটেন করলে দেখবেন যে আপনি সব সময় সুস্থভাবে থাকতে পারছেন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একটু জানিয়ে রাখবো যে কোথায় কবে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই আমাদের বনগাঁ চেম্বার পাচ্ছেন। বনগাঁতে কিন্তু এবার ডক্টর এস ভাদুরীকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে যাচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু নাম লেখাতে হবে। পাশাপাশি ক্যানিকে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর আর দেখে পাচ্ছেন। গঙ্গারামপুরে চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসানসোলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই বর্ধমান, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। মালদায় ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে। কাকদ্বীপে কিন্তু আমাদের চেম্বার রয়েছে এবং কাকদ্বীপের নিয়ম করে কিন্তু থাকেন ডক্টর এস ভাদুরে। দুর্গাপুরের চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যান ডক্টর এন ভট্টাচার্যকে। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুরে এবারে কিন্তু আবারও আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আমাদের সংস্থার ডিরেক্টরই বোধহয় এবার দুর্গাপুরে থাকছেন, তো সেক্ষেত্রে আপনাদের বারবার রিকোয়েস্ট থাকে যে ডক্টর বি শর্মাকে আমরা কোন চেম্বারে পাবো। সে কারণে আপনাদের জন্য জানিয়ে দিলাম ডক্টর এন ভট্টাচার্য থাকেন। পাশাপাশি এবারের জন্য আপনাদের রিকোয়েস্টে আবারও কিন্তু ডক্টর বি শর্মা দুর্গাপুর চেম্বারে যাচ্ছেন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কৃষ্ণনগর চেম্বারে আপনারা নিয়ম করে ডক্টর এই হালদারকে পান, অবশ্যই পাচ্ছেন। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। প্রত্যেক মাসে আমাদের দিল্লিতে কিন্তু চেম্বার থাকে, তো দিল্লির বন্ধুদের জন্য বলবো ডক্টর বি শর্মাই যান। অবশ্যই সামনের মাসে আবারও আপনারা ডক্টর বি শর্মাকেই পাবেন।
একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদা চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আমাদের ত্রিপুরার বন্ধুদের জন্য বলবো আগরতলায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, আর অবশ্যই শিলচরে চেম্বার রয়েছে। এবার আগরতলা চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই ত্রিপুরার বন্ধুরা অবশ্যই ডক্টর বি শর্মার সঙ্গে দেখা করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একবার ফোন করে নেবেন। শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু আপনারা এবারে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন আমাদের জামশেদপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে এবং ঝাড়গ্রামে আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন আমাদের আরেকটি চেম্বারের শুভ সূচনা হতে চলেছে, সেটা আলিপুরদুয়ার, অর্থাৎ নর্থ বেঙ্গলে আরো একটি নতুন চেম্বারের উদ্বোধন। অবশ্যই থাকবেন প্রথম দিন ডক্টর বি শর্মা, আমাদের সংস্থার ডিরেক্টর, এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। মধ্যমগ্রামে আমাদের কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, যেটি আমাদের হেড অফিস, আর সাউথের দিকে অবশ্যই ল্যান্সটাউন কালীঘাটের কাছে আমাদের চেম্বার রয়েছে, এখানে যোগাযোগ করতে পারছেন। হাতিবাগানে চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, হাওড়ায় আপনারা শিবপুর, বাল্টিকুড়ি, বাচ্চা, দাসনগর এবং বেলুড়ে আমাদের কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের চেম্বার রয়েছে দক্ষিণ 24 পরগনার আমতলাতে, প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা নিজে কিন্তু উপস্থিত থাকেন অবশ্যই আপনাদের জন্য। আজকে স্টুডিওতে দুজন অভিজ্ঞ চিকিৎসককে আমরা পেয়ে গিয়েছি, পেটের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। ডক্টর এস ভাদুরীর কাছে একটু যাব, পেটের সমস্যা নিয়ে একটু জানতে চাইবো। ডক্টর এস খান অনেকগুলো সমস্যার আমাদের নাম বললেন এবং মূলত সিমটমস গুলো নিয়ে আলোচনা করলেন। তাহলে যে কোনো ধরনের পেটের সমস্যা হলে একবার পরিষ্কার উত্তর চাই, এনবিপি তে কি আমরা যাব? এনবিপি তে গেলে কি আমরা সত্যি ভালো হব? কি বলছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা? হ্যাঁ, অবশ্যই আমাদের এনবিপি তে এলে কিন্তু আপনি কিন্তু আপনার যে কোনো রোগ নিয়ে আসতে পারেন। আর আজকে যেহেতু আমরা আলোচনা করছি পেটের সমস্যা, এর কিন্তু খুব সুফল আপনি দেখতে পাবেন। যেটা হচ্ছে এই আয়ুর্বেদ চিকিৎসার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, যদি আপনি সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা করতে পারেন, সঠিক অভিজ্ঞ ডাক্তারবাবুদের আন্ডারে তাদের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে পারেন, দেখবেন আপনি কিন্তু সুফল পাবেন। আর এনবিপিতে আমি প্রথমেও যেটা বললাম, গ্রুপ অফ ডক্টর যত ক্রিটিক্যাল প্রবলেমই থাকুক না কেন, যখন সেই ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এখানে আসে মানুষেরা, অনেক জায়গায় ঘুরেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো তেমন ভালো রেজাল্ট পায়নি, ওষুধ বন্ধ করলে আবার আগের জায়গায় পৌঁছে যাচ্ছে, সেরকমও যারা পেশেন্ট আসছে তাদেরকেও বলবো যে আমাদের এখানে তারা আসুন, এসে ডক্টরদের সাথে কনসাল্ট করুন, যত ক্রিটিক্যালি প্রবলেম হোক সেটার কিন্তু একটা সুফল আপনি পাবেন। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক পেশেন্টের রোগের পরিধিটা আলাদা আলাদা, তার জন্য তার সময়সীমাটাও কিন্তু আলাদা থাকবে, কিন্তু এতটুকুই বলতে পারি, এই ট্রিটমেন্ট করলে আপনার যখন সেরে যাবে, আপনি যদি আমাদের পরামর্শ নিয়ে একটা লাইফস্টাইল মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার রোগটা আবার ফিরে আসবে না। দ্বিতীয়ত, এই ট্রিটমেন্ট করতে গিয়ে আপনার নতুন করে একটা রোগের সৃষ্টি হবে না, কারণ এই মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। এইভাবে যদি আপনারা আসতে পারেন, দেখবেন হাসি মুখে কিন্তু বাড়িতে ফিরতে পারবেন। একদম, আর এইভাবেই তো আপনারা আসছেন, বিভিন্ন চেম্বারে আসছেন আর হাসি মুখে বাড়ি ফিরছেন। সেরকম কিছু বন্ধুরা রয়েছেন, কিছু না অনেক বন্ধুরা রয়েছেন, তবে কিছু বন্ধুদের আজকে কথা একটু আপনাদের শোনাবো, যারা আপনাদের জন্য কিছু ভালো বার্তা রেখেছে। কি বলছেন তারা শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথি কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেক সুস্থ, হাঁটতেও পারছি, এতদিন হাঁটতে পারতাম। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের
যন্ত্রণা ছাড়া আর এই অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা। সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুরগাঁও। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই, কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, আমি- কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। feel মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? এখন প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। যেমন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা করি, আপনাদের তরফ থেকেও আমাদের কাছে অনুরোধ থাকে যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন। তার মধ্যে অন্যতম থাকে যেমন সুগারের সমস্যা, পেট সংক্রান্ত প্রবলেম, অস্থির সমস্যা, এবং যেহেতু পেট সংক্রান্ত প্রবলেম নিয়ে আমরা বারংবার আলোচনা করি, সেখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কিন্তু থাকে লিভারে। আপনার লিভার কেমন আছে আপনি কি সেটা জানেন? বা আপনার লিভারকে কি যত্ন কিভাবে রাখবেন সেটা কি আপনি জানেন? তো চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। তাকে জানাবো আরো একবার অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং তার পাশাপাশি রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান। অবশ্যই তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। তো ডক্টর এস খানের কাছেই যাব। পেটের সমস্যার একটা অন্যতম কারণ আমরা বলে থাকি লিভার। আমি আজকে একটু ডক্টর এস খান এটা একটু জানতে চাইবো যে লিভারের ভূমিকাটা কি, লিভার আমাদের জন্য ঠিক কি কাজ করে থাকে? লিভার অ্যাকচুয়ালি এনজাইম গুলোকে আপনার খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। লিভারের মধ্যে বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো সিক্রেশন হয়, খাবারটাকে তারা ডাইজেস্ট করতে সাহায্য করে লিভার। এইভাবেই তো লিভার মানে পুরোপুরি আপনার যে স্টোমাকের সাথে লিভারও খাবারটাকে ডাইজেস্ট করা থেকে আরম্ভ করে শরীরের মধ্যে ব্লাড ফ্লোতে পাঠানো খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মানে লিভারের একটা বড় ভূমিকা রয়েছে, তাই লিভারকে অবহেলা করা চলবে না, লিভারের যত্ন নিতে হবে এবং সত্যি আপনার লিভার কি ভালো আছে সেদিকে আপনাকে নজর রাখতে হবে। আর আপনার পাশে রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি সোদপুর থেকে অমিত রায় বলছি। হ্যাঁ বলুন অমিত বাবু, কি প্রশ্ন আছে? আমি ডাক্তারবাবুর প্রোগ্রাম শুনছি, খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম হচ্ছে। আমি একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে ওবেসিটি কিংবা একটু ফ্যাটি লিভার, এটার সাথে কি স্মোকিং এর ডাইরেক্টলি কোনো কানেকশন আছে? আচ্ছা, ভালো প্রশ্ন। আচ্ছা দেখুন, দুটো প্রশ্ন আপনার, একটা হচ্ছে ওবেসিটি আর একটা হচ্ছে ফ্যাটি লিভার, আর তার সাথে রিলেটেড হচ্ছে আপনার স্মোকিং। দেখুন স্মোকিং যেটা হচ্ছে, স্মোকিং যেটা অ্যালকোহলে ডাক্তারবাবু ফ্যাটি লিভার কিংবা ফ্যাটি ব্যাপারটা বাড়ে?
তো এটাও আমার কোয়ারি। অ্যাকচুয়ালি আমি স্মোকিং এবং অ্যালকোহল দুটোই কনজিউম করি, তো সেই হিসাবে আমি প্রশ্নটা করলাম যে দুটোই যদি একটু clear করেন। ভালো প্রশ্ন। শুধু এটা আপনার প্রশ্ন না, অনেকের প্রশ্ন, অনেকে হয়তো টিভির পর্দায় প্রশ্ন করতে চান না, তো আপনার জন্য, সবার জন্য আমরা উত্তরটা শুনবো। দেখুন, এই যে আমরা যে শুনি অনেক পেশেন্টই আসে যারা স্মোক করছে, আপনার মতো স্মোক করেন। স্মোকিং হচ্ছে অ্যাকচুয়ালি কি টোব্যাকোর কথা আমরা যেটা বলছি, তার পাশাপাশি হচ্ছে অ্যালকোহল ইনটেক করা। এই লিভারের ক্ষেত্রে দেখুন, আমাদের যে টোব্যাকো তার যে রসটা সেটাও কিন্তু হার্মফুল, আবার যে অ্যালকোহল সেটাও কিন্তু হার্মফুল। ঠিক আছে, দুটোই কিন্তু আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করে। এবং লিভারের যে ফ্যাটি লিভার কন্ডিশনটা যেটা হয়, সেটা দুটো কন্ডিশন থাকে, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল কনজিউম করছে, নেশা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু লিভারটা ফ্যাটি হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে অনেকে কি করছে, খুব অয়েলি ফুড, খুব বেশি চর্বি জাতীয় খাবার সেগুলো ইনটেক করছে, কিন্তু অ্যালকোহল ইনটেক করে না, সেখান থেকেও কিন্তু আমাদের লিভার ফ্যাটি হতে পারে। ঠিক আছে, এবং শুধু তাই না, ভাত যে আমরা খাচ্ছি সেই পরিমাণটা যদি অতিরিক্ত মাত্রা হয়, সেখানেও কিন্তু ওটা কিন্তু ফ্যাট হিসাবেই কিন্তু বডিতে ডিপোজিট হয়ে থাকে। তো এগুলোর থেকে কিন্তু হতে পারে। এছাড়া আপনি যেটা বললেন টোব্যাকো স্মোকিং করা, স্মোকিং এর ক্ষেত্রে দেখবেন হয়তো আমরা যখন যদি কেউ স্মোক করি, তাহলে ইনহেল করলে আমাদের ধুয়োটা যাচ্ছে আমাদের লাংসে, কিন্তু যে রসটা, সেই নিকোটিনটাও কিন্তু আমাদের কিন্তু স্টমাকে চলে যায়, কারণ আমরা কিন্তু স্যালাইভার সাথে সাথে ওটাও গিলে নিচ্ছি। তো এখানে কিন্তু কি ওটা কিন্তু আমাদের লিভারকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, এবং ডাইজেশনেও কিন্তু অনেক সময় দেখা যায় প্রবলেম হচ্ছে। হাইপার অ্যাসিডিটিও কিন্তু একটা কারণ, এই দুটোই হতে পারে। আর এবার আপনি বলছেন যে মোটা হয়ে যাওয়ার সাথে, অবশ্যই যেখানে ফ্যাটের ব্যাপার ডিপোজিশন হচ্ছে, অ্যালকোহল বেশি খেলে কিন্তু দেখবেন আমাদের ওয়েট গেইন হয়ই হয়। ঠিক আছে, আর তবে এটার যেটা আছে, ধরুন স্মোক করাটা, ওটা ডাইরেক্টলি আপনার ওয়েট গেইন করাবে না, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কোলেস্ট্রল যে বাড়িয়ে দেয়া, হার্টের প্রবলেম, সেগুলোর জন্য কিন্তু এটা খুব দায়ী থাকে। তো আপনার যে কন্ডিশনটা আছে এখন হচ্ছে আপনার দুটোই কুইট করা উচিত, কারণ আপনার এই দুটো থেকে কিন্তু আপনার লিভারের ড্যামেজ হচ্ছে, সাথে সাথে যে আপনার ওয়েট গেইন হয়ে যাচ্ছে সেটাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনার যদি টেস্ট না করে থাকেন, টেস্ট করলে হয়তো এটাও দেখতে পারেন যে আপনার এখন সুগার লেভেল কি আছে। ঠিক আছে, যদি সুগার লেভেল বেশি থাকে, সেখানে যদি আপনি এই অ্যালকোহল ইনটেক করছেন, তাহলে ওটা আরো বেশি ক্ষতি করছে। এবং যদি লিভার ফাংশন ঠিক না থাকে, একটা কিন্তু জানবেন যে আমরা সবসময় ভাবি যে ইনসুলিন সিক্রেশন হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে, সেটা কম হলেই খালি আমাদের সুগারটা মাত্রাটা বেরোয়, তা নয়। আমাদের ব্লাডে কতটা সুগার যাবে সেটা কন্ট্রোল করে হচ্ছে লিভার। লিভারের কিন্তু বিশাল ফাংশন আছে বডিতে। তো এই যে সুগার কতটা যাবে ব্লাডে, সেটা যদি লিভার কন্ট্রোল করতে না পারে, লিভার যদি ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু দেখা যাবে ব্লাডের সুগার লেভেল বেড়ে যাচ্ছে। তার জন্যই বললাম, যদি আপনার লিভার ড্যামেজ হতে থাকে বা লিভার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অলরেডি, তাহলে কিন্তু আপনার সুগার টেস্টও করা দরকার। এবং ওভারঅল হেলদি থাকার জন্য আপনার এখন ওয়েট রিডিউস করতে হবে, ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এই সবগুলো ব্যাপার কিন্তু আপনি আমাদের কাছে এলে এনবিপিতে কমপ্লিট কিন্তু একটা কি বলবো ডেইলি রেজিম কিন্তু পেয়ে যাবেন, মেডিসিনের সাথে সাথে, যে কি খাবেন কি খাবেন না, কখন খাবেন, কতটা পরিমাণে খাবেন, এবং আপনার লাইফস্টাইলটাকে মডিফাই করা, চেঞ্জ করা নয়। কারণ আপনি আপনার নিশ্চয়ই কাজ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে আপনার নিজের হেলথের দিকে তাকাবেন, এটা একটা কমন ব্যাপার। কিন্তু কিভাবে ওটাকে মডিফাই করা যায়, কিছু জিনিস চেঞ্জ করে, নতুন কিছু ইমপ্লিমেন্ট করে যদি আপনি লাইফস্টাইলটাকে মডিফাই করতে পারেন, তখনই দেখবেন যে আপনি হেলদি থাকছেন এবং ডিজিজ ফ্রি থাকতে পারছেন। একদম। আসলে আমাদের এই অনুষ্ঠান শুধুমাত্র আপনি অসুস্থ হবেন তখন আমাদের ফোন করবেন তার জন্য কিন্তু নয়। যে মানুষগুলো সুস্থ, সে মানুষগুলো কিভাবে আরো দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন, বা আপনার মনে যদি জমে থাকা কোনো প্রশ্ন থাকে যে আমি এই কাজটা করি, সত্যি এই কাজটাকে আমার জীবনে, আমার স্বাস্থ্যে কোনো ক্ষতি এনে দিতে পারে, তার জন্য কিন্তু এনবিপি সরাসরি কথা বলার সুযোগ এই কারণেই আপনাদের জন্য। আপনার মনে জমে থাকা যে কোনো প্রশ্ন আপনি মন খুলে আলোচনা করুন, তার উত্তর দেওয়ার জন্য অবশ্যই স্টুডিওতে উপস্থিত থাকেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। ডক্টর এস খানের কাছে আবারও যাব। লিভার খুব গুরুত্বপূর্ণ একটি অর্গান, স্যার কিন্তু এটা আমাদের বললেন। পাশাপাশি একটু জানতে চাইবো, তাহলে এই গুরুত্বপূর্ণ অর্গানটা আমার কেমন আছে, সে কি ভালো আছে নাকি সে মন্দ রয়েছে, এটা আমি কি করে বুঝবো? একটা টেস্ট হয় এলএফটি, যেটাকে বলে লিভার ফাংশন টেস্ট। তো এই টেস্টটা করলে লিভারের
কি হয়ে আছে, এসজিওটি, এলসিবিডি, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল সবকিছুই সেই টেস্টের মধ্যে ধরা পড়ে। আরেকটা হয় যেটা লিভারের সাইজ বেড়ে যায়, মানে আমাদের নর্মাল লিভারের সাইজ হচ্ছে 120 mm টু 160 mm, তার থেকে লিভার বড় হলে সেটাকে ফ্যাটি লিভারের মধ্যে পড়ছে, তারপরে সেটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 পর্যন্ত যায় সেটা। তো এই জন্য একটা টেস্ট করলে লিভারে কত কি কন্ডিশন আছে, কি হচ্ছে আছে সেটা পাওয়া যেতে পারে। তো সেটা করার জন্য 12 ঘন্টা না খেয়ে থাকতে হবে, মানে রাত্রে খাওয়ার পর 12 ঘন্টা পর সেই টেস্টটা করলে লিভারে একটা সঠিক রেজাল্ট পাওয়া যায়। একদম। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ভুলটা করি যে সহজে তো টেস্টই করতে চাই না। কিছু সিমটমস যদি আপনি আমাদের বলে দেন যে এই সিমটমস গুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের একটা আন্দাজ করতে হবে আমার লিভার অসুস্থ, তো চলো আমি একটা এলএফটি রিপোর্ট একটা করি। তো সেই সিমটমস গুলো কি হতে পারে? সেটাও ধরুন স্কিন ডিসকালারেশন হয়ে যাচ্ছে, কখনো কখনো জন্ডিসে তো ইয়েলো স্কিন হয়ে যায়, এটা আলাদা ব্যাপার। আরেকটা হয় সোরিয়াসিস, মানে স্কিনের মধ্যে বিভিন্ন ইচিং আসছে, কখনো কোনো স্কিন ডিজিজ সোরিয়াসিস আসছে, তো সেটা থেকেই বোঝা যাবে লিভারে কোনো প্রবলেম আছে। হেয়ার ফল, হেয়ার ডিসকালারেশন হয়ে যাওয়া, এগুলোর মধ্যে বোঝা যাচ্ছে যে লিভারে কোনো প্রবলেম আছে। আচ্ছা, তখন একটা লিভার টেস্ট করলে। ওকে, মানে যখন আমি দেখছি আমার স্বাভাবিক সৌন্দর্যের একটা ব্যাঘাত ঘটছে, যেরকম আমি ছিলাম সেরকম আমি বর্তমানে নেই, একটা কিছু পরিবর্তন আমার মধ্যে আসছে, তখনই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, একটা রিপোর্ট করুন। রিপোর্ট বেস ট্রিটমেন্ট কিন্তু ভীষণ দরকার, কারণ আপনার সঠিক কারণটাকে নির্ধারণ করতে হবে কি কারণে আপনি বর্তমানে অসুস্থ, তাই না? কে আছেন একটু শুনবো। টিভির ভলিউম একদম মিউট রাখবেন। নমস্কার। টিভির ভলিউম একদম কমিয়ে দেবেন। নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছেন? কে আছেন? হ্যালো। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ দিদি ভাই, আগে একটা কাজ করুন, টিভির আওয়াজটা একদম জিরো করে দিন। টিভির আওয়াজটা একদম জিরো করে দিন, নালে ফোনটা এক্ষুনি কেটে যাবে। বর্ধমান থেকে বলছি। টিভির আওয়াজটা জিরো করুন। হ্যালো, টিভির আওয়াজটা জিরো করুন। হ্যাঁ করেছি। এবার বলুন কি সমস্যা? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। ওই পেচ্ছাপে ইনফেকশন আমি বিগত মানে 5 বছর 6 বছর ধরে মানে ভুগছি। আমি এখানে ট্রিটমেন্ট করেছি, ইলাজ করছি, তো আমার কোনো রাহা পাচ্ছি না, সে একই কেস হচ্ছে। আচ্ছা, আপনার কি ক্লান্তি ভাব আসে, মাথা ঘোরায় বা দুর্বল লাগে? এখন হচ্ছে এটা, আমার গ্যাস্ট্রিক আলসার আছে, এখন হচ্ছে ইদানিং মানে এত বেড়ে গেছে যে মানে আমি ওষুধের কোনো পাচ্ছি না। আচ্ছা, আপনার ইনফেকশন থেকে কি কখনো জ্বর টর আসে? হ্যাঁ, এখন এগুলো হচ্ছে। আর পেচ্ছাপে জ্বালা রয়েছে, জ্বালা করে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই মুহূর্ত থেকে জলের পরিমাণ বাড়ান, খুব বেশি করে জল খান। আমরা যেটা বলি যে শরীর থেকে যত বেশি টক্সিন বেরিয়ে যাবে তত বেশি রোগের থেকে আমরা ভালো থাকবো, ঠিক আছে? 5 বছর হয়ে গেছে আপনার, তার মানে জিনিসটা ফিরে ফিরে আসছে। যতবারই ওষুধ খাচ্ছেন হয়তো অল্প দিন ঠিক থাকছে, এটা কিন্তু খুব মারাত্মক, ঠিক আছে? এতদিন ইনফেকশন, প্রথম কথা হচ্ছে মহিলাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন খুব তাড়াতাড়ি হয়, এবং এটাকে যদি ঠিক না করিয়ে নেয় তাহলে কিন্তু ভুগতে হয় অনেক। এবং এখন আপনার আবার গ্যাস্ট্রাইটিসের প্রবলেমও যেটা চলে এসছে পেটের, তো ঘাবড়াবেন না, কিন্তু এগুলো নিয়ে অবহেলা করবেন না, ঠিক আছে? আজকে আপনি জানতে পারলেন, এবার আপনি আমাদের প্রোগ্রাম শুনেই এই হেল্পলাইন নাম্বারে একটা কল করুন। কল করে দেখুন আপনার বাড়ির কাছে নেক্সট কবে আমাদের চেম্বার আছে, সেখানে যাবেন। আগে যা যা ট্রিটমেন্ট করিয়েছেন তার কাগজপত্র যা আছে সব নিয়ে যাবেন, রিপোর্ট যদি থাকে নেবেন, প্রেসক্রিপশন থাকলে নেবেন, সবগুলো নিয়ে আমাদের ওখানে গিয়ে যাবেন। যদি রিপোর্ট না থাকে টেনশন করার কিছু নেই, এমনিতেই চলে যাবেন, ঠিক আছে? আমাদের ডাক্তারবাবুরা দেখবে, দেখে প্রপার ট্রিটমেন্ট করবে এটার। আপনার যদি রিপোর্ট থাকে তাহলে তার বেসিসেই বোঝা যাবে যে ইনফেকশনটা কতটা লেভেলে আছে, কি আছে, সবকিছু বোঝা যাবে। এবং দেখবেন ট্রিটমেন্ট করে যখন আপনার ইনফেকশনটা ঠিক হয়ে যাবে, আপনার ক্লান্তি ভাব, দুর্বলতা, মাথা ঘোরা, জ্বর, এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি এই যে পেটের সমস্যা হয়েছে, এই পেটের সমস্যাটারও ট্রিটমেন্ট হবে, একই সাথে হবে। কারণ আয়ুর্বেদ বলে কি, একজন ব্যক্তির সম্পূর্ণ যে ব্যাপারটা তার ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা, কোনো সিমটমের চিকিৎসা নয়, ঠিক আছে? তার জন্য এখানে আমাদের অনেক সময় দেখা যায় কেউ পার্টিকুলার একটা রোগে নিয়ে আসছে, তারপরে সে যখন সুস্থ হয়ে যাচ্ছে পাশাপাশি আরো 2-3টে সমস্যাও কিন্তু তার ঠিক হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলবো, ডিলে করবেন না, তাড়াতাড়ি হেল্পলাইনে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেক্সট কবে ডেট আছে আপনার বাড়ির কাছে সেখানে এসে দেখিয়ে নিন, ভালো রেজাল্ট পাবেন আপনি। একদম তাই। স্ক্রিনে থাকা নাম্বার প্লিজ একটু নোট করবেন, 9830235527 বা 37, এই দুটি নাম্বার একেবারে আপনাদের নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। ডক্টর এস ভাদুরীর কাছে আরেকবার যাব। স্যার যেরকম বললেন যে একটা এলএফটি রিপোর্ট ভীষণ জরুরি, তাও অনেক ক্ষেত্রে যে কথাটা বললাম আমরা
ভাবি যে আমার বোধহয় কিছুই হয়নি, আমি এখন কেন রিপোর্ট করতে যাব। তো সিমটমস গুলো আরেকটু আপনার থেকে শুনতে চাইবো, ঠিক কি কি সিমটমস থাকলে আমি বুঝবো যে আমার লিভার অসুস্থ। দেখুন, লিভার যখন আমাদের ঠিক মতো কাজ করবে না, দেখবেন আমাদের খিদের ব্যাপারটাও কমে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া করতে ইচ্ছে হবে না, মনে হবে যেন আমার পেট ভরে আছে। আবার আরেকটা জিনিস যেটা হয়, অনেকের যখন আরো অ্যাডভান্স হয় প্রবলেমটা, দেখা যায় যে ভমিটিং, নশিয়া এগুলো থাকে, মানে বমি বমি ভাব পাবে, বা ধরুন বমি পাচ্ছে দেখা যাবে। যদি আমাদের দেখা যায় যদি ব্লাডে বিলিরুবিন বেড়ে গেছে, সেখানে যেটা জন্ডিস কন্ডিশন আমাদের বলা হয়, সেখানে দেখবেন যে উনি যেটা বললেন যে ডিসকালারেশন অফ দ্য স্কিন, মানে সেখানে কি হবে, মানে এটা হলদেটে হবে, পিতাম্বর কালার যেটা, ঠিক আছে, মানে হলুদ রংটা কিন্তু দেখা যাবে আমাদের স্কিনের মধ্যে আসছে। এমনকি এই জন্ডিসের সময় দেখা যায় যে আমাদের স্টুলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে সাদাটে হয়ে যায়, এগুলো থাকবে। চোখের যে সাদা পার্ট গুলো সেগুলো হলদেটে হতে পারে, এই জিনিসগুলো দেখা যায়। তারপরে কি দেখা যাবে, যে ধরুন স্কিনে র্যাশেস আসতে পারে, ঠিক আছে, লিভারের থেকে প্রবলেম থাকলে দেখা যায় যে স্কিনে র্যাশেস আসে, অনেক সময় গোটা উঠছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, স্কিনের কালো পিগমেন্টেশন আসছে, সেগুলোও দেখা যায়, ঠিক আছে, এই ব্যাপারগুলো থাকে। আরেকটা কি হচ্ছে, যে দেখা যাচ্ছে আমাদের পটিটা ঠিক হচ্ছে না। আচ্ছা, পটিতে দেখা যাবে যে পেট যে হজম যখনই না হয়, যে সিমটম গুলো থাকে সেগুলো, যে অনেক সময় দেখা যাবে যে স্টুল খুব পাতলা হচ্ছে, কারণ খুঁজে পাচ্ছেন না, কিন্তু যে হয়তো সেটা লিভারের প্রবলেম, আপনি তো ভাবছেন আমি তো সাধারণ খাবার খাচ্ছি, তাও কেন আমার পেটটা পাতলা হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। আবার অনেক সময় দেখা যাবে কনস্টিপেট করে গেল, ঠিক আছে। এইরকমই লিভারের প্রবলেম থেকেও কিন্তু দেখা যাচ্ছে আইবিএস এর যে প্রবলেম গুলো, এগুলো কিন্তু রিলেটেড, মানে পেটের সমস্যা একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। যদি আপনি প্রথম চোটেই পুরো পেটের সমস্যাটা ঠিক করে ফেলতে পারেন, তাহলে দেখবেন নতুন নতুন যে উপসর্গগুলো আসে সেগুলো কিন্তু আসবে না, এবং আপনি কিন্তু দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন। আর পেটের সবচেয়ে বড় একটা আপনি বুঝতে পারবেন যে পেট ঠিক আছে কিনা বা লিভার ঠিক আছে কিনা, যেটা আমি বললাম খিদে যদি আপনার ঠিক মতো পাচ্ছে না, বুঝবেন যে লিভারের কিন্তু আপনার কিছু প্রবলেম হচ্ছে। এলএফটি টেস্ট করলে সেখান থেকে কিন্তু আপনি তখন পেয়েই যাবেন ব্যাপারটা। একদম। আর ছোট করে একটু জানতে চাইবো যে ফ্যাটি লিভার এই বিষয়টা একটু কি আর কি। তো লিভারের যে নরমাল সাইজটা আছে বললাম 120 টু 160, এর থেকে লিভার বড় হয়ে যাওয়া মানে সেটা ফ্যাটি লিভার। আচ্ছা, এটা অনেক যতটা সম্ভব, মানে প্রথমে নরমাল ফ্যাটি লিভার থাকে, তারপরে এটা গ্রেডে চলে আসে, গ্রেড 1, গ্রেড 2 এন্ড গ্রেড 3। এটা খুব পোস্ট কন্ডিশন হয়ে যায় আর কি। ওকে, মানে এটাও পুরোপুরি লিভারের একটা সমস্যা, এবং আপনারা দুজনে একই সিমটমস গুলোর কথাই বললেন। এই সিমটমস গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, এবং সত্যিই কি আমার ফ্যাটি লিভার আছে সেদিকে নজর রাখা উচিত। সময় থাকলে ফ্যাটি লিভারের দিকটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অঙ্কন বলছিলাম। কোথা থেকে? হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মুখে প্রচুর পরিমাণে ব্রণ বেরিয়েছিল, তো ব্রণগুলো দেখছি মানে যখন ভালো হয়ে গেছে তখন দেখছি মানে একটা কালো স্পট থেকে যাচ্ছে, ওই কালো স্পটটা উঠছে না, মানে যাচ্ছে না কোনো মতে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এখন কি আপনার ব্রণগুলো উঠছে না এখন ব্রণ আর উঠছে না? না, ব্রণ উঠছে। উঠছে। বয়স কত? 35। মাথায় কি ড্যান্ড্রাফ রয়েছে? না, ড্যান্ড্রাফ নেই। আর আপনি মুখ পরিষ্কার করেন কিভাবে? মুখ পরিষ্কার মানে বুঝলাম না। মানে মুখ ক্লিন করেন রেগুলার? হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে করেন? মানে আমি কোনো ক্রিম কিছু ইউজ করি না, মানে সাবান দিয়ে মুখটা ধুয়ে নেন? হ্যাঁ হ্যাঁ, এমনি নরমাল সাবান। ঠিক আছে। আরেকটা কথা বলছি, আপনার খাবার দাবার কেমন হজম হয় ঠিক মতো? না, হজমের প্রবলেম আছে। ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, জেনারেলি এই অ্যাকনে যেটা হয় সেটা হচ্ছে একটা বয়স সন্ধিকালে সবার হয়। এটা কি হয়, আমাদের স্কিনের নিচে যে একটা গ্ল্যান্ডস আছে, ঠিক আছে, সেই গ্ল্যান্ডসের হাইপার যখন ওটা মানে তার সিক্রেশন যখন বেড়ে যায়, তখনই কিন্তু এইগুলো ব্রণগুলো তৈরি হয়। কিভাবে তৈরি হয়, আমাদের মুখে কিন্তু দেখা যায় স্কিনে, পুরো স্কিনেই, বডি স্কিনেই কিন্তু কি হয়, ডেড সেলস থাকে, ডেড সেলস। এই ডেড সেলস গুলো কি হয়, আমাদের লোমকূপে গিয়ে জমে যায়, এবং তখন কি হয় যে ওই যে একটা জেল মতো জিনিস সেই গ্ল্যান্ড থেকে বেরোতে থাকে, সেটা বেরোতে পারে না, এবং যখনই সে অবস্ট্রাকশনটা পায় সেখানে কিন্তু ও ফুলে ওঠে একটা দানার মতো। এটাই কিন্তু আমাদের অ্যাকনে। এবং অ্যাকনের মধ্যে কিছু আছে পিম্পলস, কিছু আছে হোয়াইট হেডস, কিছু আছে ব্ল্যাক হেডস, এগুলো আলাদা আলাদা, এবং কিছু সিস্ট তৈরি হয়। অনেক সময় কি হয়, এই যে পিম্পলস গুলো, অ্যাকনে গুলো আছে, এগুলোতে ধরুন অনেকে খোঁচাচ্ছে, হাত দিয়ে খোঁচালো, টিপে দিল, এবং অনেক সময় ধরুন কেটে গেল ব্রণগুলো। তো
তখন কি হচ্ছে, সেখান থেকে কিন্তু ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং সেখানে দেখা যাচ্ছে একটা ঘা মতো তৈরি হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এখান থেকে কি হয় যে যখন এগুলো শোকাতে থাকে দেখা যায় অনেক সময় সেখানে কালো দাগ ফেলে দেয়, অথবা কারো ক্ষেত্রে দেখা যায় সেখানে স্কার হয়ে গেছে, মানে গর্ত হয়ে গেছে। তো জেনারেলি এটাকে ক্রিম মেখে আপনি কিন্তু এটাকে ঠিক করতে পারবেন না। কি করতে হবে, এই যে আপনার ক্ষেত্রে ওই যেটা বেশি বয়সে এখন দেখতে পাচ্ছেন, তো আপনার একটা হচ্ছে আপনার ক্লিনিং প্রসেসটা ঠিক রাখতে হবে, প্রপার ফেস ওয়াশ যেটা অ্যাকনি প্রোন স্কিনের জন্য উপযুক্ত সেগুলো আপনার ইউজ করতে হবে, এবং তার সাথে সাথে দেখতে হবে সেটা যাতে ক্লিন থাকে, এবং তার সাথে সাথে যাতে কি করতে হবে আপনার অ্যাকনের জন্য কিছু মানে কি বলবো লোশন আছে, সেই লোশনগুলো ইউজ করতে হবে যাতে ওই ইনফেকশনটা না আসতে পারে। তৃতীয়ত এই যে কালো দাগগুলো আছে এর কিছু অ্যাডভান্সড থেরাপি আছে এনবিপিতে। এনবিপির একটা স্পেশাল ডিভিশন আছে লা এলিগেন্স, যেখানে এই অ্যাস্থেটিক ব্যাপারটা মানে এই যে কালো দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, এগুলোকে ঠিক করার ট্রিটমেন্টগুলো হয়, ঠিক আছে। তেমন চুলের কোনো প্রবলেম থাকে তারও হয়। তো এইখানে এলে আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন। আর তার পাশাপাশিতে আপনার যেটা ডাইজেশনের প্রবলেম আছে বলছেন, ইনডাইজেশন বা পেটের সমস্যা আছে, সেখানে কিন্তু আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে লিভার কিন্তু একটা পার্ট প্লে করে। তো সেখানে ইন্টারনাল মেডিসিন যেগুলো লাগবে সেগুলো আপনারা এনবিপিতে পেয়ে যাবেন। লিভারটাও ঠিক হবে, এই নতুন করে আর সেই পিম্পলস গুলো আসবে না, ব্রণগুলো উঠবে না, তার পাশাপাশি যে দাগ আছে বা ধরুন গর্ত হয়ে গেছে সেগুলো কিন্তু কারেকশন হয়ে যাবে। একদম। তো এই সব কিছু জানার জন্য অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে, আর যোগাযোগ করার জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে 9830235527 বা 37। শুধুমাত্র আপনাদের জন্য এই নাম্বার, যারা সরাসরি কিন্তু যোগাযোগ করতে চায় এনবিপিতে। আরেকবার জানিয়ে রাখবো যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। বনগাঁতে কিন্তু ডক্টর এস ভাদুরীকে আপনারা এবারে পেয়ে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। ক্যানিং এ ডক্টর আর দেখে পাচ্ছেন আপনারা, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কোচবিহারে ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ার পরে মেচেদা এবং খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া, বাঁকুড়া এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর বি শর্মাকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন চেম্বার হচ্ছে আলিপুরদুয়ার, অবশ্যই আলিপুরদুয়ারেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। মানে নর্থ বেঙ্গলে এটি আরেকটি পালক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে মুকুটের। দেখুন, আমাদের এটা সব সময় চেষ্টা থাকে যে আমাদের সিএমডির ওনার একটা প্রিন্সিপাল রয়েছে যে কি আমি পেশেন্টদেরকে বেশি কষ্ট করে আমার কাছে পৌঁছতে দেব না, আমি যাব সেখানে। এবং তার জন্যই দেখুন প্রথমে আমাদের 2-4টে চেম্বার ছিল এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যেটা আজকে কিন্তু 50-এর কাছাকাছি হয়ে গেছে। কেন হয়েছে, আমাদের এখানে এসে আমাদের সিএমডি কে অনেক সময় আমাদের পেশেন্টরা বলে, স্যার আপনার কাছে তো আসার খুব ইচ্ছে থাকে, কিন্তু আমাদের শারীরিক অসুস্থতার কারণে আপনার কাছে অবধি আমরা পৌঁছতে পারি না, তখন যেটা হাতের কাছে পাই সেটাই আমাদের নিয়ে নিতে হয়। এতে কি হচ্ছে, আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি না। তার জন্যই আমাদের সিএমডি কিন্তু সেটাই করেছে কি যতটা পেশেন্টের কাছে অবধি পৌঁছানো যায়, কারণ এখানে আমাদের অনেক পেশেন্ট আছে খুব ক্রিটিক্যাল কন্ডিশন থাকে, তাদের পক্ষে অনেকটা ঘন্টা জার্নি করে আসার সে হয়তো ক্লান্ত হয়ে যায়। অনেকের ফিজিক্যালি প্রবলেম থাকে, হ্যান্ডিক্যাপ থাকে, মানে ধরুন তার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারা চলাফেরা করতে পারে না। অনেকের বয়স অনেক বেশি, এই যে অনেকে খুব দুর্বল। তো এই ব্যাপারগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু আমাদের সবসময় প্রচেষ্টা থাকে আমরা আপনাদের কতটা কাছে যেতে পারি। আর তার জন্য এরকম আরেকটা কিন্তু নতুন পালক আমাদের এবার পড়লো আমাদের হ্যাটে, যেটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার, এবং শুরু হচ্ছে এর মধ্যেই। তো এখানে গেলে কিন্তু আপনারা শুধু নর্থ বেঙ্গল নয়, লোয়ার আসামের যত আছে পেশেন্টরা, যারা ধরুন যাদের জন্য ধরুন শিলচর বা গুয়াহাটি দূর হচ্ছে, তাদেরকে বলবো তারা কিন্তু আলিপুরদুয়ারে এসেও দেখাতে পারে। একদম একদম স্টেশনের কাছাকাছি এলাকাটা, সেজন্য কিন্তু আপনাদের অনেকেরই সুবিধা হবে। পাশাপাশি আবার একটু কলকাতার কথায় চলে আসি, মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে,
হাজরার ল্যান্সটাউনের কাছে শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে আমাদের চেম্বার রয়েছে। হাতিবাগান এবং খিদিরপুরে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়ার মধ্যে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে স্যারকে অর্থাৎ ডক্টর বিশ্বর্মাকে পেয়ে যাচ্ছে। আমরা লিভার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম, একটু ডক্টর এস খানের কাছে আবারও যাব। সিএলডি ক্রনিক লিভার ডিজিজ বিষয়টা কি? লিভার ডিজিজ যে কোনো ডিজিজ প্রথমত অ্যাকিউট ফর্মে থাকে, সেটা জাস্ট প্রাইমারি স্টেজে হয়, সেটা বাড়তে বাড়তে এক সময় যদি কেউ এটাকে ইগনোর করতে থাকে তো সেটা একটা ক্রনিক কেসে চলে যায়। এটার পরবর্তীকালে ফ্যাটি লিভারটাও বাড়তে থাকে আস্তে আস্তে, বা সোরিয়াসিস, মানে যে কোনো কেসটা ওটা ক্রনিক লিভার স্টেজ চলে যাচ্ছে মানে সেটা একটা বাজে কন্ডিশনে চলে যাচ্ছে, তখন তাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করাতে হবে, কনসাল্ট করাতে হবে, এটাই আর কি। আর এনবিপি তে এর কিরকম ট্রিটমেন্ট পাচ্ছে লিভারের সংক্রান্ত বিষয়? দেখুন, এনবিপি তে এমন একটা জায়গা, দেখুন আমরা সবসময় বলি এবং সারা বিশ্ব জুড়েই কিন্তু এখন এই আয়ুর্বেদের চর্চা কিন্তু খুব বেড়ে গেছে এবং তার জন্যই লোক এখন সচেতন হচ্ছে। আমাদের এরকম টিভি প্রোগ্রামের মাধ্যমে লোক অনেক বেশি সচেতন হয়েছে। আমাদের এখানে কিন্তু অনেক রেফারেল পেশেন্ট আসছে, একজন সুস্থ হয়ে যাচ্ছে তার থেকে আরেকজন আসছে। কারণ এখানে যে পদ্ধতিটা এনবিপি তে কিছু স্পেশাল ব্যাপার রয়েছে সেটা বলবো। দেখুন, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট অনেক জায়গাতেই হয়তো আপনি পাবেন, সঠিক মেডিসিন যেটা এনবিপি নিজেদের তৈরি করা এবং তার উপরে অনেক বেশি স্টাডি করে কিন্তু এক একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, শুধু মেডিসিনের ব্যাপারটা নয়, এখানে কিন্তু পঞ্চকর্মা থেরাপির একটা সুব্যবস্থা রয়েছে। আমাদের এখানে শুধু কলকাতার কাছাকাছি নয়, বাইরে থেকে অনেক পেশেন্ট কিন্তু এসে আমাদের কাছে থেকে এই ট্রিটমেন্টগুলো নিতে পারছে। এবার পঞ্চকর্মাটা কি, এটা একটু বোঝার ব্যাপার আছে। পঞ্চকর্মা কিন্তু আয়ুর্বেদের একটা বড় একটা পার্ট। বলতে হয় যে আয়ুর্বেদ সংস্থা, সেখানে যদি পঞ্চকর্মার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেই সংস্থা সম্পূর্ণতা পায় না। কারণ কিছু কিছু ব্যাপারে যদি আমার পঞ্চকর্মা থেরাপিটা না করানো যায় তাহলে রেজাল্ট কিন্তু অতটা ভালো আসবে না। আর এনবিপিতে একটা নয়, বেশ কয়েকটা কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপি সেন্টার রয়েছে। এখানে কি হয়, বডিকে ডিটক্সিফাই করা। আমরা যেমনি ধরুন একটা যদি গাড়ির কথা বলি, তার যেমনি ইন্টারনাল সার্ভিস দরকার হয়, বাইরে থেকে তো ক্লিন করে দিলেন আপনি, পরিষ্কার করে দিলেন, ঠিক আছে, কিন্তু ভেতরে ইঞ্জিন সার্ভিসিং বা ধরুন অন্য যেসব পার্টস আছে সেগুলোর যেমনি সার্ভিসিং করা দরকার, তাহলে কি করবে, গাড়িটা স্মুথ চলবে, বেশি মাইলেজ দেবে। তেমনি শরীরের ব্যাপারও তাই। যদি ভেতর থেকে আমরা ডিটক্সিফাই করতে পারি বডিকে, তখন যে ওষুধের ইমপ্লিমেন্টেশন বা যে ওষুধ দেওয়া হচ্ছে তার কিন্তু কর্মক্ষমতাটা অনেক বেড়ে যায় এবং খুব আগে রেজাল্ট পাবেন, মানে বেটার রেজাল্ট পাবেন, তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। একদম। আর চট করে তাড়াতাড়ি কথা বলে নেবো বন্ধুর সঙ্গে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? অজিত রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে? আমি বলছিলাম বর্ধমান। বর্ধমান থেকে। কি সমস্যা? সমস্যা বাচ্চা নিয়ে, মানে আমার ভাগনা আছে, ওর 10-11 বছর বয়স। আচ্ছা। মানে পড়াশোনার তো মন নেই, পড়তে চায় না, তারপর হচ্ছে আপনার খাওয়া দাওয়া মানে প্রচন্ড পরিমাণে নর্মাল খাবার খেতে চায় না, শুধু ফাস্ট ফুড খাবার বা রিচ খাওয়া দাওয়া, সবসময় এটার জন্যই পায় না। তো এটাই সমস্যা যে ও খুব ফাস্ট ফুড খেতে ভালোবাসে, তাই তো? পেটের সমস্যা, নর্মাল খাবার খেতে চায় না, আর কিছু বললে শুধু কান্নাকাটি করে। পেটে কি সমস্যা আছে তার থেকে? হ্যাঁ, তার থেকে কি পেটের সমস্যা হচ্ছে? হ্যাঁ, পেটের সমস্যা, পটিটা খুব হয়। পটিটা খুব হয় থেকে মানে পেট খারাপ হয়ে দিয়ে আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন, এই হ্যাবিটটা আজকে ও 8-9 বছর বয়সে গিয়ে দাঁড়ায়নি, ছোটবেলার থেকে গার্জিয়ানরাই কিন্তু এটাকে উৎসাহ দেয়, ঠিক আছে? প্রত্যেক বাড়িতে সেটাই হয়, ঠিক আছে, যে দেখতে ভালো লাগছে চাইছে দিয়ে দেওয়া, এই করে করে ওদের অ্যাডিকশন হয়ে যায়, ঠিক আছে? যেমনি বড়দের অ্যাডিকশন হয় কোনো নেশার জিনিসে, তেমনি বাচ্চাদের খাবারে কিন্তু অ্যাডিকশন হয়। এটাকে আপনি না বুঝিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, তবে একটা কথা বলবো, পেটের যে সমস্যাটা চলে আসছে এটার জন্য আমাদের কাছে একবার এলে আমরাও কিন্তু কাউন্সিলিং করি। মেডিসিন দিয়ে তো রোগটাকে সারানো হবে, কিন্তু ফার্দার যাতে ও আবার এটা মেনটেন করে বা ওর প্রবলেমটা যাতে ফিরে না আসে তার জন্য কিন্তু বাচ্চাদেরকেও কাউন্সিলিং করানো হয়, তাদেরকে বোঝানো হয়, তাদের সাথে ইন্টারাকশন করলে তারা একটা টাইমে গিয়ে কিন্তু বুঝতে পারে। কারণ সে যখন বেটার ফিল করবে সুস্থ হয়ে গিয়ে ওষুধকে, তখন কিন্তু বোঝালে সে বুঝবে। অবশ্যই তাই, বাচ্চারা যেরকম বোঝালে বুঝবে, আপনাদেরও তরফ থেকেও আমরা কিন্তু সেটা চাই যে আপনারা বুঝে যান, নিজেকে ভালোবাসুন, নিজের স্বাস্থ্যকে ভালো রাখুন, আর অবশ্যই দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকুন। আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা আবারও ফিরবো। অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো আমাদের দুজন অভিজ্ঞ চিকিৎসককে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।